নমস্কার, সকলকে স্বাগত পরীক্ষা স্পেশালে। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই মাধ্যমিকের আগে পরীক্ষা স্পেশাল নিয়ে হাজির কলকাতা দূরদর্শন। আজ আমরা আলোচনা করব প্রথম ভাষা বাংলা, বাংলার প্রস্তুতি, সেই বিষয়ে কথা বলবো। স্টুডিওতে উপস্থিত আছেন দুই বিশেষজ্ঞ, পাঠভবন ডানকুনির সহশিক্ষক সঞ্জীব বসু এবং সঙ্গে রয়েছেন NIGS পাথপ্রতিমা থেকে তানিয়া ফাহুম। আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে। বাংলা নিয়ে কথা বলবো, প্রথম ভাষা, প্রথম পরীক্ষা, জীবনের একটা বড় পরীক্ষা মাধ্যমিক। তার আগে এই প্রস্তুতি নিয়ে আমরা একটু চর্চায় থাকবো। তা বাংলা বিষয়টায় কত নম্বরের পরীক্ষা, কি কত কত ভাগ থাকছে, একটু যদি আপনাদের মধ্যে যে কেউ একজন যদি একটু বলেন। স্যার, আপনি যদি বলেন। পুরো পরীক্ষাটা তো লিখিত 90 নম্বরের, তার মধ্যে 17 নম্বর থাকবে MCQ, SAQ থাকবে 19 নম্বরের, 3 নম্বরের কোশ্চেন থাকবে দুটি, 5 নম্বরের কোশ্চেন থাকবে 5টি, একটি থাকবে 4 নম্বরের কোশ্চেন, বঙ্গানুবাদ 4 নম্বর, প্রতিবেদন অথবা সংলাপ রচনা 5 নম্বর এবং রচনা 10 নম্বর। এই হচ্ছে নাম্বার ডিভিশন। আচ্ছা, এটা 90 নম্বরের ডিভিশন। হ্যাঁ। আচ্ছা, এবার একটুখানি এই 90 নম্বরের প্রসঙ্গে আসবো, আরও বিস্তারিত আলোচনায় আসবো। প্রথম দিন পরীক্ষা দিতে যাবে, তার জন্য কি কি প্রস্তুতি দরকার আপনি যদি বলেন একটু। প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা, সব যারা প্রথম পরীক্ষা মানে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, সেজন্য একটা বাড়তি চাপ, বাড়তি উদ্বেগ, বাড়তি টেনশন একটা ছাত্রছাত্রীদের মধ্যে থাকে। কিন্তু সেটা নিয়ে বেশি চাপ নিজে থেকে নেওয়ার দরকার নেই। নিজের এতদিন যা পড়াশোনা করেছো সেগুলো সব শুধু একটু রিভিশন দেওয়া, সেগুলো সব পারবে এই আত্মবিশ্বাস নিয়ে, এবং সমস্ত যা কিছু অ্যাডমিট, নিজের পেন পেন্সিল ইত্যাদি, এই যা কিছু পরীক্ষা দিতে লাগে, এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঠিক টাইমে নির্দিষ্ট সময়, মানে প্রথম বাংলা পরীক্ষা হচ্ছে 2রা ফেব্রুয়ারি সোমবার, তো একটু আগেই পরীক্ষার কেন্দ্রে যাতে পৌঁছানো যায় সেইভাবেই পৌঁছে গেলে হবে, বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। একদম, আমরাও কোনো রকম চাপ নিচ্ছি না, একদম সুন্দরভাবে আমাদের এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। একটু যদি স্যার আপনি বলেন যে এই যে বিষয়ের ভাগগুলো বললেন, কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেবে তারা, কারণ এই সময় শেষ মুহূর্তে তাদের যে রিভিশন চলবে, কোন কোন বিষয়গুলো একটুখানি দেখে নেবে। বর্তমান প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলি যে তোমরা নিখুঁতভাবে তোমাদের টেক্সট বইগুলো পড়ো, একদম হাতে পেন্সিল নিয়ে জোরে জোরে বই পড়ো, দেখবে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। বই পড়া ভিন্ন, কোনো নোটস ভিত্তিক কোশ্চেন এখন খুবই কম হয়। বই যদি নিখুঁতভাবে কোনো শিক্ষার্থী পড়ে তাহলে সে সমস্ত প্রশ্নের উত্তর পাবে, এবং অ্যান্সার টু দি পয়েন্ট লিখলেই এখন পুরো নম্বর, বাংলায় নম্বর কাটারও সেরকমই নেই যদি সে সঠিকভাবে লিখতে পারে। একদম। এবার ম্যাডাম একটুখানি জানবো যে একটা, আপনারা তো খাতা দেখেন, সেই খাতা দেখতে গেলে যে ফল্টগুলো বেশি চোখে পড়ে, যার জন্য ধরুন নাম্বার কাটছেন বা যার জন্য পূর্ণ মানটা পাচ্ছে না, সেই জায়গাগুলো যদি একটু ছাত্রছাত্রীদের বলে দেন তাহলে তাদের সুবিধা হবে তাদের উত্তরটা লেখার সময়, যে ওই পয়েন্টগুলো বা একটা কোয়েশ্চেনের যে ডিমান্ড করছে আনসার, সেই জায়গাগুলো কিভাবে পুরোটা কভার আপ করে লিখবে এবং কিভাবে সাজাবে খাতাটা। এখন বাংলার ক্ষেত্রেও প্রত্যেকটা প্রশ্নেই শব্দ সংখ্যা দেওয়া আছে, তা বলে যে শব্দ গুনে গুনেই লিখতে হবে তা নয়, মানে সেটা থেকে একটা ধারণা তৈরি করা যে ওই শব্দের কম বেশির মধ্যে আমি লিখব। তো সেক্ষেত্রে ধরুন 3 নম্বরের যে প্রশ্ন, সেখানে সাধারণত 1+2 এরকম ভাগ থাকে। তো 1 নম্বর মানে তো সেটা একটা ডিরেক্ট প্রশ্ন, এবং স্যার যেটা বললেন যে যখন 2 নম্বরের প্রশ্ন উত্তরটা লিখছে তখন অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় যে তারা অতিরিক্ত লিখে ফেলছে, মানে যেটুকু চাওয়া হয়েছে হয়তো সেটা 2টো বাক্যেই তার অ্যান্সারটা বোঝা যাচ্ছে।
কিন্তু সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সময় মনে হয় যে আরেকটু বেশি লিখলে মনে হয় বাংলা তো বেশি লিখলে মনে হয় নম্বরটা পাওয়া একদম, যাবে, একদম। কিন্তু ওই অতিরিক্ত লেখাটার প্রয়োজন নেই। কেন তাকে সেখানে পরীক্ষককে খুঁজতে হয় যে সঠিক অ্যান্সারটা কোন জায়গাটায় আছে, তার চেয়ে যেটুকু Solid উত্তর? উত্তর সঠিক উত্তর যেটুকু অল্প কথায় বোঝানো হলে তাতেই হবে, তাতেই ফুল মার্কস পাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মনের মধ্যে আসছে যে যেখানে ধরুন নাম্বারের ভাগ থাকছে, যদি 1+2+1 থাকে বা 1+2+1 থাকলো এরকম, তাহলে সেখানে 3টে কোয়েশ্চেন থাকছে, সেইখানে লেখার সময় কি তারা ওই 3টে ধরুন প্রথম প্রশ্নে যেটা 1 মার্কস 1 লাইন আনসার দিল, দিয়ে প্যারাগ্রাফটা চেঞ্জ করে তারপরে 2 মার্কস, তারপরে আবার প্যারাগ্রাফটা চেঞ্জ করে যেহেতু আবার লাস্টে একটা 1 মার্কস আছে সেটা আবার একটা লাইন, মানে 3টের মধ্যে এই ডিফারেন্সটা রাখা ভালো না টানা লিখে যাওয়া ভালো? অনেক সময় তো অবশ্যই প্যারা চেঞ্জ এবং একটা বক্স চিহ্ন বা বুলেট চিহ্ন এটা বলা হয় কারণ যিনি পরীক্ষক খাতা দেখছেন যে আগের পার্ট কোশ্চেনের অ্যান্সার এখানে শেষ হয়েছে এবং পরের পার্ট কোশ্চেনের অ্যান্সার এখান থেকে শুরু হয়েছে, এইটা শিক্ষক যাতে বুঝতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীকে সচেতন থাকতে হবে। আর একটা ম্যাডামের কথা প্রসঙ্গে আমি একটু সংযোজন করতে চাই যে 2 নম্বর দাগের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এসএকিউ, সেখানে পরিষ্কার নির্দেশিকা আছে যে অনধিক 20টি শব্দে, এবং এখানে পুরোপুরি আমরা যারা পরীক্ষক খাতা দেখি তাদের নির্দেশ দেওয়া আছে যে এখানে উৎস লিখতে হবে না। অকারণ বাচ্চারা উৎস লিখে তারা মূল্যবান সময়টি নষ্ট করে ফেলে। এটা তাদের অনেক সময় দেখা যায় সেই বাচ্চাটি বড় কোশ্চেন একটি ছেড়ে এসেছে বা রচনাটি একটু লিখে ফেলেছে, যেটা খুব দুর্ভাগ্যজনক মনে হয় আমরা যখন নম্বরটা দেই। সুতরাং তোমরা কখনোই 2 নম্বর দাগের প্রশ্নে উৎস লিখবে না। আর 1 নম্বরে এমসিকিউ এর ক্ষেত্রে ওই প্রশ্নের স্টেটমেন্টও লিখতে হবে না। ধরা যাক 1.1 ক এর উত্তর ঠিক, ক জ্ঞানচক্ষু গল্পের তপন, ধরা যাক তপন, ঠিক একদম এইটুকুনো, যে প্রশ্নের যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা লিখতে হবে না। আচ্ছা, একদম এবং সরাসরি উত্তর। স্যার যেটা বললেন ওই 2 নম্বরের প্রশ্নে অনেক সময় ওই উৎস লিখতে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা ভুল তথ্য লিখে ফেলে। একদম। মানে ধরুন একটা পথের দাবি থেকে একটা কোটেশন দিয়ে একটা জানতে চাওয়া হয়েছে যে কে কাকে বলেছে, এবং কে কাকে বলেছে চরিত্রের নাম হয়তো ছাত্র বা ছাত্রী ঠিক লিখেছে, কিন্তু তার হয়তো সেই মুহূর্তে মানে এটা কোথা থেকে নেওয়া ওই মুহূর্তে হয়তো ওর মনে একটা পড়ছে না, হ্যাঁ। মনে পড়ছে না, ও তখন হয়তো বহুরূপী লিখে দিয়েছে, বা আচ্ছা। ওখানে হয়তো পথের দাবি লিখে ওর লেখকের নাম ভুল লিখে দিয়েছে। তো সেখানে অতিরিক্ত লিখতে গিয়ে যেটা ভুল চাওয়া হয়নি, information ভুল দিচ্ছে। ইনফরমেশন চলে যাওয়ার একটা প্রবণতা থাকে বা চান্সও থাকে, তো সেজন্য দরকার নেই। একদম। এবং এক্ষেত্রে আর একটা জিনিস আমার মনে হলো, এই যে ধরুন 1 দাগের প্রশ্ন বললেন, যেটা বড় প্রশ্নের ক্ষেত্রে বলছি, পার্ট রয়েছে, পুরো আনসারটা লিখলো, লেখার পর কি একটা এন্ড লাইন টানা দরকার, দিয়ে হয়তো দ্বিতীয় প্রশ্নে যাওয়া উচিত? একদম এন্ডিং লাইন টানতে পারলে ভালো। সময় খুব সীমিত থাকে, বাংলায় এতটাই উত্তর দিতে হয়। আমি বাচ্চাদের বলবো যদি সুযোগ থাকে দেবে, আর না হলে অবশ্যই গ্যাপ করে দেবে। ধরা যাক একটা পাতার একদম শেষে এসে তোমার একটি উত্তর শেষ হলো, সেখানে আর লিখো না, পরের পাতায় চলে যাও, কারণ ওইখান থেকে দ্বিতীয় উত্তর শুরু করাটা খুব বাঞ্ছনীয় নয়। একদম না, আমি বলছি যে পেন দিয়েই লিখছে সেই পেন দিয়ে যদি একটা লাইন টেনে ক্রস টেনে সেটা একটা তো লাইন better, টেনে হ্যাঁ। দেয়, সেটা সেটা খুবই বেটার, ভালো। বা একটু অন্তত গ্যাপ রাখা, Gap যাতে রাখা। পরের প্রশ্ন তৈরি হচ্ছে। এবং আরেকটা এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলবো, যে বাংলায় না প্রশ্নের যে নাম্বারিং গুলো থাকে, মানে ধরুন 2 দাগের, যেটা 2 দাগের ক্ষেত্রে বিশেষত দেখি, মানে 2-1 মানে সেখানে গদ্যের প্রশ্নগুলো আছে, তো তারপরে প্রথম 2 দাগের আন্ডারে 2-1 তার আন্ডারে প্রশ্নগুলো থাকে, এবং তার নাম্বারিং থাকে 2.1.1, 2.1.2। বাচ্চারা অনেক সময় কি করে, ভাবে যে পুরোটা লেখার দরকার নেই, এবার সে সেখানে 2.1 দিয়ে দিল, কিন্তু 2.1 মানে 2 দাগের 1-এর নাম্বারিং বোঝাচ্ছে যেখানে কোনো প্রশ্নই নেই, তাই ওখানে কিন্তু পুরো প্রশ্নের নম্বরটা ওভাবেই লিখতে হবে যেমন প্রশ্নপত্রে আছে। আচ্ছা, সেখানে কোনো শর্টকাট চললে কিন্তু দাগ নম্বর ভুল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, বা দাগ নম্বর ভুল হয়ে যেতে পারে। খুব সঠিক। একদম। এবং আর একটা প্রশ্ন মনের মধ্যে আসছে, আপনারা যে কেউ বলবেন, সেটা হচ্ছে যে বড় প্রশ্ন যেখানে, সেখানে যদি কোনো জায়গায় কোনো বুলেট হোক, কোনো পয়েন্ট হোক, বা কিছু মানে আন্ডারলাইন করার জায়গা হোক, এগুলো করার স্কোপ রয়েছে বাংলাতে? হ্যাঁ, মানে কোনো অবশ্যই জায়গায়- আছে। অবশ্যই আছে। এবং বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে অনেক সময় যে যদি কবিতার উত্তর লেখে, সেক্ষেত্রে কবিতার কিছু, সেই কবিতারই কোনো কোটেশন
বাক্যের মধ্যে ব্যবহার করা, সেখানে আন্ডারলাইন, মানে ওটা যে সব সময় পেনের কালার, এবং এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে কালো এবং নীল এই দুই রঙের কালি ছাড়া অন্য কোনো রঙের কালির পেন ব্যবহার করা উচিত নয়। তো সেক্ষেত্রে যে কালির পেন দিয়ে লিখছো সেটা দিয়েই পেন জাস্ট একটা আন্ডারলাইন করে দিলেও, যাতে পরীক্ষক খাতা দেখতে গিয়ে তার ওটা চোখে পড়ে, হাইলাইট হলো, সেটা একদম। একটা ভালো। কারণ খাতা দেখার সময় তো সেই প্রেশারটা থাকে যে প্রচুর খাতাও দেখতে হয়, আপনাদের সেই চাপটাও নিতে হয়, সেই জায়গাতে দেখে যাতে পরীক্ষক যে অবশ্যই। তার দৃষ্টিটা আকর্ষণ করা যে আমি এই কবিতার লাইনগুলো নিখুঁতভাবে পড়েছি, মাঝখানে এই লাইনটা আমি মানে এখানে কোটেশন হিসেবে দিলাম, একদম। সেটা একটা বোঝানোও তো দরকার। আচ্ছা, আর একটা জিনিস বারবার উঠে এলো কথা, যে টাইম কথাটা, এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ব্যালেন্স করবে তারা? টাইম ম্যানেজ খুব সচেতন থাকতে হবে। তোমরা নিজেরাই তোমাদের প্রথম থেকেই একদম নিজেদের হাতের লেখার যে গতি সে সম্বন্ধে সচেতন থাকতে হবে। এবং আমার যেটা মনে হয়, একটা আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা বলতে পারি যে রচনা 25 থেকে 30 মিনিটের বেশি টাইম নেওয়া যাবে না। এবং বড় প্রশ্ন, আমি ওই 4 নম্বরের নাটকের কোশ্চেনটিকেও বড় কোশ্চেনের মধ্যে ধরে নিচ্ছি, সেখানে দাঁড়িয়ে 6খানা বড় কোশ্চেন লিখতে হবে। তাহলে 15 মিনিটের অধিক ওখানে ওঠা যাবে না। আচ্ছা, এই ধরনের কিছু টাইম বাচ্চারা যদি মাথায় নিয়ে ঢোকে, আমি আর পুরোটাই যাচ্ছি না, যে তাহলে পরে তার টাইম ব্যালেন্স করতে সুবিধা হবে। অর্থাৎ কোনোটায় সে বেশি লিখে টাইম নষ্ট করে ফেললো, কোনোটা কমে গেল, তাতে ওভারঅল রেজাল্টে তার প্রভাব পড়বে। আর একটা বিষয়, আগের প্রশ্নের একটু সংযোজনে আবার আসি, যে 3 নম্বর দাগের থেকে আমাদের কিন্তু উৎস লিখতে হবে। এবং বড় প্রশ্ন তোমরা সবসময় অনুচ্ছেদ বিভাজন করে লিখবে। একটানা বড় প্রশ্ন লেখা খুব কাঙ্ক্ষিত নয়, কারণ প্রেজেন্টেশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিশেষ করে লিটারেচারের ক্ষেত্রে, যে আমি কিভাবে সেটাকে উপস্থাপিত করছি সেটা খুব ভাইটাল পয়েন্ট। ফলে অনুচ্ছেদ বিভাজন করবে এবং ফাঁকা ফাঁকা করে লিখবে। অনেক বাচ্চাই খুব ভালো লেখে, কিন্তু লেখাটা পড়ারই সুযোগ থাকে না পরীক্ষকের, সে এতটাই ঘন ঘন গায়ে গায়ে লেখে একদম। সুতরাং ফাঁকা ফাঁকা করে লেখো, শব্দের সঙ্গে শব্দের গ্যাপ রাখো, লাইনের সঙ্গে লাইনের গ্যাপ রাখো, দেখবে সুন্দর লেখা হয়েছে, নাম্বারও ভালো এসে গেছে। একদম। এবং এই যে এর আগে এই সময় ওরা প্রচুর মক টেস্ট দেয় বা টেস্ট পেপার সলভ করে, সেই জায়গাটাতেও কি টাইম ম্যানেজমেন্টটা এরমভাবেই ব্যালেন্স করা উচিত? বা শর্ট কোয়েশ্চেনগুলো কিভাবে তারা করবে, আগে করবে না পরে করবে? এই দিয়ে মানে হতে পারে কোনো শিক্ষার্থীর হয়তো মনে হতে পারে আমি ব্রড কোয়েশ্চেন আগে লিখবো, কারণ মনে হতে পারে শর্ট পরে লিখবো, এরকম হতেই পারে। কিন্তু মোটামুটি কোনটায় বেশি দেখতে সুবিধা হয়? আর একটা এখানে আমার প্রশ্ন আছে, যে ধরুন 1-এর দাগের 10টা প্রশ্ন লিখতে হবে বা 15টা লিখতে হবে, তাহলে অনেকেই আছে সেখানে হাফ লিখলো, আবার পরে গিয়ে ওই দাগ নাম্বার দিয়ে বাকি কটা লিখলো, কেউ আবার অতিরিক্ত লিখলো। সেই জায়গাটা কিভাবে, যখন 1-এর দাগের প্রশ্ন দিচ্ছে মাল্টিপল চয়েস, একবারে যে কটা তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে সে কটা একেবারে করে যাবে, না সেখানে ব্রেক করা যেতে পারে? খুব সুন্দর প্রশ্ন হয়েছে এটা। যখন যে দাগের প্রশ্ন লিখবে, সাধারণভাবে যদি কোনো রকম কোনো মারাত্মক অসুবিধা না হয় তাহলে টানা লিখবে, নচেত পরীক্ষকের ক্ষেত্রে নম্বর দেওয়ার একটা অসুবিধার সৃষ্টি হয়। 1-এর দাগে টানা লিখবে, 2-এর দাগে টানা লিখবে। এবং ম্যাডাম একটু আগে বলেছেন যে 2-এর দাগের প্রথমে দেখবে গদ্যের প্রশ্ন থাকে, 4টি গদ্যের প্রশ্ন, তারপরে 4টি পদ্য থেকে প্রশ্ন আসে, তারপর 3টি প্রবন্ধ থেকে প্রশ্ন আসে, তারপর 8টি আসে ব্যাকরণ থেকে প্রশ্ন। এই যে সেগমেন্টগুলো যদি একজন পরীক্ষার্থী নিজের মাথায় একটু স্ক্যান করে যায়, তাহলে পরীক্ষা চলাকালীন সময় সে অনেক স্মুথভাবে পরীক্ষাটা দিতে পারে। একদম। এইটা তোমরা করো, গদ্যের প্রশ্ন যখনই 4টা লেখা হয়ে গেল 2-এর দাগে, একটা আন্ডারলাইন করে দাও, কারণ ওখানে শিক্ষক 4 নম্বর পুট করে যেতে সুবিধা হবে। আচ্ছা, পদ্যের দাগে 4টি প্রশ্ন দিয়ে যাও। আরেকটি যে আপনি প্রশ্ন করলেন যে কোনটা আগে লিখবে কোনটা পরে লিখবে, এরকম কোনো কঠিন নির্দেশিকা নেই। তবে একটা দীর্ঘদিন পরীক্ষা পরিচালনা করা, বিভিন্ন ক্ষেত্রে দেখতে দেখতে অভিজ্ঞতা দিয়ে একটা জিনিস বুঝেছি, যে বড় প্রশ্ন শেষের দিকে লিখতে গিয়ে অনেকের একটু সাইকোলজিক্যাল অসুবিধা হয়। এটা সবাইরই, যত সময় শেষ হতে থাকে তত আমরা মনে হয় একটু নার্ভাস ফিল করি, ওরা তো শিশু, প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ। সুতরাং যদি
অভ্যাস করতে পারো যে বড় প্রশ্নগুলো আগে লিখে ফেলতে পারো, তাহলে মনে হয় অনেক বেটার হয়। এটা যদিও একান্ত আমার একদম, নিজস্ব আমি এটা তো মতামত। স্টুডেন্ট অনুযায়ী সেটা ভ্যারি করবে। এবং এখানে আমি আরেকটু সংযোজন করতে চাই। আরেকটা জিনিস হয়, যিনি পরীক্ষক খাতা দেখেন না, যখন বড় প্রশ্ন প্রথম যে প্রশ্নের উত্তরটা লিখছে, স্যার যেটা বললেন যে প্রথম প্রশ্নের উত্তর যখন লিখছে তখন তো অবশ্যই ছাত্র বা ছাত্রী তারা সবচেয়ে যেটা ভালো প্রিপারেশন আছে সেটা লিখছে। একদম, যিনি খাতা দেখছেন তার কাছে তখন একটা ভালো ইম্প্যাক্ট আসে যে এর লেখাটা বেশ সুন্দর, মানে ওই ইম্প্যাক্টটা কিন্তু পুরো খাতাটা জুড়ে খাতা থাকে। চলতে থাকে। তো প্রথম দিকেই যদি একটু ভালো প্রশ্নের দু একটা বড় উত্তর পেয়ে যান, তখন একটা ওই পরীক্ষকের মনটাও বেশ ভালো থাকে, তখন একদম। অটোমেটিক মানে Evaluation-টা অন্যভাবে হয়, positive দিকেই এগোয়। পজিটিভ দিকে এগোয়। এবং আরেকটা জিনিস এই যেটা জিজ্ঞেস করলাম যে অতিরিক্ত প্রশ্ন, ধরুন 10টা প্রশ্ন চেয়েছে, কেউ প্রথমে হয়তো 8টা করলো, পরের দিকে 3টে করলো, ভাবলো যে 8 ওখানে পেয়ে গেলাম, ওখানে পরে অনেক পরে লিখেছি 3, তাহলে 8 আর 3 11 হয়ে গেল। আমি বুঝি এটা। সেক্ষেত্রে কিভাবে করেন আপনারা, মানে বিচারটা করেন কিভাবে, যে বেস্ট যে 10টা সেটাকেই বেছে নেন, না লাস্টেরটা কেটে দেন? না, গাইডলাইন অনুযায়ী বেস্ট যে কটা সে কটাই নেওয়া হয়। একদম। কিন্তু এখানে ছাত্রছাত্রীদের একটা বলবো যে এক্সট্রা করো, কিন্তু এরকম অনেকে করে যে প্রথমে 4টে লিখলো, বড় প্রশ্ন লেখালো, মাঝে আবার 2টো লেখা আছে, তারপর আবার, তো ওখানে না পরীক্ষক খুব বিরক্ত হন, মানে এবং উনি যে খাতা দেখতে গিয়ে ওনার যে বিরক্তিটা আসছে সেটা কিন্তু নম্বরের উপরে যতই তার হবে effect একটা পড়বে। প্রভাব পড়বে। তো সেজন্য এক্সট্রা লেখো। অবশ্যই তোমার মনে হতে পারে যে এই দুটোই আমি মোটামুটি তৈরি আছি, কোনটাতে বেটার পাবো, বেটার বেশি নম্বর, হাফ নম্বরও তো অনেক বেশি, তো তুমি লেখো, কিন্তু ওইভাবে এমনভাবে লিখো না যে মাঝে মাঝে যাতে পরীক্ষকের মানে খাতা দেখতে অসুবিধা হয়। এক্সট্রা লিখলে যেটাতে বেশি নম্বর, বাংলার নির্দেশিকা অনুযায়ী যেটাতে বেশি নম্বর সেটাতে দেওয়া হবে, এবং বাকিটা এক্সট্রা বলে সেটার নম্বরটা যোগ হবে না। একদম। এবং এই বড় প্রশ্ন আগে লেখা না ছোট প্রশ্ন আগে লেখা, এ নিয়ে ঠিক কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা বললাম সেটাই যে শেষ সিদ্ধান্ত তা নয়। না। এমন অনেক পরীক্ষার্থীকে দেখেছি যে পরীক্ষা দেওয়ার শুরুতে তার চিন্তা ভাবনা বা লেখা সেরকম জায়গায় আসেনি। পরীক্ষা যত এগিয়েছে সে তত তার ব্যালেন্সটা রাখতে পেরেছে, সে তত তার নিজস্বতাকে ফুটিয়ে তুলতে পেরেছে। প্রথম দিকেই সে তার নিজস্বতাকে ফুটিয়ে তুলতে পারছে না, হয়তো সে একটু টেনশনেও রয়েছে, আবার শেষের দিকেও হতে পারে। এটা আমার মনে হয় তোমরা ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবে তারা এটা নিয়ে এবং নিজেরাই এখানে নিজেকে judge করতে পারবে। আরেকটা জিনিস আমি এখানে সংযোজন করতে চাই যে এখন পরীক্ষার জন্য যে সময়টা দেওয়া হয় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম যে 15 মিনিটটা সেটা খাতা নাম ইত্যাদি লেখার জন্য এবং প্রশ্নপত্র পড়ার জন্য। ছাত্রছাত্রীরা ওই সময়টাকে, যে প্রশ্নপত্র পড়ার জন্য যে টাইমটা দেওয়া হচ্ছে 15 মিনিট, ওটা ওই কাজেই যদি লাগাও তাহলে কিন্তু পরীক্ষা ভালো হতে বাধ্য। একদম। মানে প্রথম 15 মিনিট তোমার কাজ হবে প্রশ্নটা ভালো করে, পুরো প্রশ্নটা পড়ে তার মধ্যে তুমি কোনগুলো খুব ভালো পারবে, কোনগুলো মোটামুটি পারবে, বা কোনগুলো একদমই মনে পড়ছে না, যেগুলো হয়তো পুরো বানিয়েই লিখতে হবে, এইভাবে যদি একটা মার্কিং পেন্সিল দিয়ে যদি বা মনে রাখা যায় তাহলে কি হয়। এবং এখানে আমি একটা ট্রিক্সও বলতে চাই যে অনেক সময় কি হয় যে খুব ভালো একটা বড় প্রশ্নের ক্ষেত্রে বিশেষত খুব ভালো যেটা তোমার তৈরি হয়েছে সেটা আমি প্রথমে লিখলাম, মানে পরীক্ষার প্রথমে না হতে পারে যে আমি আগে শর্ট কোয়েশ্চেন ছোট প্রশ্ন লিখে নিয়ে প্রথম যে বড় প্রশ্ন লিখছি সেটা কিন্তু সবচেয়ে ভালো যেটা আমার তৈরি আছে সেটা। আর তারপরে এবার মাঝামাঝি জায়গা আমার যেটা একদমই তৈরি নেই সেটা যদি আমি ধরি মাঝামাঝি জায়গায় লিখি, মানে দুটো ভালোর মাঝে, তাহলে যেটা হয় এরকম অনেক সময় হয় যে প্রথমটা হয়তো 5-এ তুমি 4 কি 4.5 পেয়েছো, পরেরটা হয়তো 2 পাওয়ার মতো লেখা হয়নি, কিন্তু সেখানে হয়তো 2 বা 2.5 হয়ে যেতে পারে ওই আগেরটার প্রভাবটার জন্য। একদম। মানে এই তো এরকম ভাবে এর পরপর যদি অনেকগুলো প্রশ্নের উত্তরই যে খারাপ, প্রায় কিছুই ভালো লেখা হয়নি, তখনকার থেকে মাঝে দাঁড়িয়ে এই ব্যালেন্সটা করা ভালো। একদম সঠিক। বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা ছোট ভূমিকা করবে। চরিত্রগুলো যদি চরিত্র সম্বন্ধীয় কোশ্চেন থাকে তাহলে একটু পয়েন্টে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তারা একটি বড় প্রশ্ন হঠাৎ শেষ করে দিল, এটা করো না। একটু উপসংহার, একটু মূল্যায়ন এরকমটা লিখে যদি শেষ করা যায়
তাহলে সেটা অনেক ভালো হয়। মানে যেরকম আমরা পরবর্তীকালেও দেখেছি যে একটা সূচনা হলো, একটা তার বডি হলো, লাস্ট একদম যখন শেষ করছে সেখানে হয়তো একটা মূল্যায়ন বা এন্ডিং হ্যাঁ, কিছু এবং একটা সেটা এক লাইনের হলেও হবে। স্যার যেটা বললেন একদম, ওটা কিন্তু একদম। ছাত্রছাত্রীদের মধ্যে খুব একটা দেখা যায় না। মানে একটা চরিত্র বিশ্লেষণ করলো যে ধরুন সিরাজদৌল্লা নাটকে লুৎফা চরিত্র লিখছে, তার শেষে যে এক লাইন জাস্ট লিখে দেয় যে সামগ্রিকভাবে বলা যায় লুৎফা চরিত্র, এই একটা লাইনই যথেষ্ট প্রশ্নের উত্তরটার মানটা একদম, বাড়িয়ে দেয়। একদম। তার মানে তার যে বিশ্লেষণাত্মক ক্ষমতা সেইটা প্রকাশ পায় যে সে পড়ে কতটা নিজে উপলব্ধি করেছে বা চরিত্রটার সঙ্গে কোথাও মিশে গেছে বা বুঝেছে এই জায়গাগুলো। এবং এর সঙ্গে আরেকটা জিনিস বলবো, এবার একটু আমরা মানে পরবর্তীকালে আসি যেখানে আমাদের লেখার পাঠগুলো থাকে, সেটা পত্র লেখা হোক বা আমাদের রচনা লেখা হোক, এই জায়গাগুলোতে কোন কোন কি কি অপশন তারা পাবে এবং কিভাবে অপশনগুলোকে বাঁচবে? আমাদের ওই প্রতিবেদন এবং সংলাপ রয়েছে 5 নম্বরের, ওখানেও 150 শব্দের মধ্যে। এটাও যে যেটা প্র্যাকটিস করেছে সেটা কোনো রিজিড কোনো কিছু বলা সম্ভব নয়, বলা উচিত নয়। প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই শিরোনাম, হেডিং, সেটা অনেক সময় দেখা যায় বাচ্চারা দেয় না, তো সেটা অবশ্যই তোমরা দেবে। শিরোনাম না হলে হয় না। ডেটটা বাংলা ডিজিটে দেবে। তুমি ইংরেজি ডেট ইউজ করতে পারো, কিন্তু ডিজিটটা বাংলা ইউজ করো। এবং প্রতিবেদনও অবশ্যই অনুচ্ছেদ বিভাজন করে লিখো, একটানা লিখবে না, একটানা কোনো প্রতিবেদন হয় না। আচ্ছা, সংলাপের ক্ষেত্রেও বিষয়ের গভীরে যায় না, অনেক সময় দেখা যায় বাচ্চারা যে বিষয়টা চেয়েছে, আমার যদি কথোপকথন, যার সঙ্গে কথোপকথন করছি সেই বিষয়ের গভীরে আলোচনাটাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের অনেক সময় চারিদিক থেকে তো অনেক রকম কথাবার্তা শুনে, আর এই সমাজ মাধ্যমে তো অনেকেই ভুল বার্তাও অনেক সময় পায়। সেখান থেকে আমার মনে হয় ছাত্রছাত্রীদের সচেতন করা দরকার যে এই বানান ভুল, হ্যাঁ, বা ব্যাকরণগত ভুল, যেটা ভুল হবেই, হয়তো হয়ও কিছু স্টুডেন্টের, কিন্তু বেশি হলে নিশ্চয়ই ক্ষতি, কিন্তু একটা দুটো হলে কি সেটা নিয়ে খুব ভয়ের কিছু জায়গা থাকে? বানান ভুল নিয়ে এখন আর কোনো চিন্তার বিষয় নেই। মানে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হলো। বানান ভুল নিয়ে আগে একটা বিধি ছিল, নিয়ম ছিল যে সম্ভবত চারটে বানান ভুল হলে 1 নম্বর কাটা হতো। এখন সেটা নেই। তাই যেমন বানান ভুলে নিয়ে চিন্তা নেই, কিন্তু যেটা দেখা যায় যে অনেক সময়, তা বলে যে সবাই সঠিক বানানই লেখার চেষ্টা করবে, তো অনেক সময় কি হয়, ওই যে আরেকটা জিনিসও বলবে, লেখার সময় না শুধু বানান ভুলের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই যখনই তোমার কিছু একটা ভুল হয়েছে, তুমি কারেকশন করছো, ওটাকে একদম হিজিবিজি করে এরকম করে কেটে পরে বাক্যটা লেখার দরকার, শুধু পেন থ্রু করে। অনেক মানে আসলে ছাত্রদের মনে একটা চলে যে আমি এটা ভুল লিখেছি, পরীক্ষক বোধহয় দেখে নেবেন যে এটা আমি এরকম ভুল লিখেছিলাম, কিন্তু ওর চেয়ে যে এই যে হিজিবিজি করে কাটা হলো, ওতে খাতাটাকে নোংরা দেখাচ্ছে। তো বানান ভুল নিয়েও চিন্তা নেই, আর কাটা যে কোনো প্রশ্ন ভুল হয়েছে আবার লিখতে চাইছো, সেটা জাস্ট পেন থ্রু করে কাটবে। সেটা একটা লাইন, একটা শব্দ বা কয়েকটা লাইনও যদি হয়, সেটা একদম পেন দিয়ে কেটে ক্রস করে কেটে দিলেই হবে। হ্যাঁ, একদম তাই। তবে সামগ্রিকভাবে নির্ভুল বানান এবং পরিচ্ছন্ন হাতের লেখা, এটা অবশ্যই যিনি পরীক্ষক তার কাছে একটা অন্য আবেদন রাখে। আর একটা বিষয়, প্রপার নাউন ভুল হলে কিন্তু সেখানে কিন্তু, যেমন তুমি লেখকের নাম বা পদ্য গদ্যের নাম ভুল লিখছো, সেটাতে কিন্তু নম্বর কাটা যাবে। একদম। এবং আর একটা জিনিস, মানে আলোচনার মানে অনেকটা এগিয়ে এসেছি, এই যে খাতা তৈরির সময় আগেই আমাদের মনে হতো যে একটা সময় হয়তো মার্জিন টানবো না 4টে দিক মুড়ে নেবো, কোনটাতে ভালো দেখতে হয় বা কোনটাতে সুবিধা হয়, এটা কি ছাত্রছাত্রীরা নিজেদের সুবিধা মতো যেটা খুশি করতে পারে, না মার্জিন টেনে নেওয়া ভালো বা খাতা মুড়ে নিলেও চলবে? মার্জিন টেনে নেওয়া তো অবশ্যই ভালো, সময়ের দিকে তাকে তাল রাখতে হবে আমরা বলবো। কারণ মাঠে একজন খেলোয়াড় খেলে, তেমনি পরীক্ষা হলে ছাত্রছাত্রীরাই তারা দেখবে সে টাইমটা কতটা ব্যালেন্স করতে পারছে। তুমি মার্জিন টানতে গিয়ে কোশ্চেনের অ্যান্সার লিখতে পারলে না, সেটা কোনো নম্বর আসবে না সেখানে। সুতরাং ফাঁকা লিখবে, যাতে পরীক্ষকের নম্বর দিতে ডান দিক এবং বাদিক দুদিকে নম্বর দিতে সুবিধা। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি, খাতার ওপর দিকেও ফাঁকা রাখতে হবে, কারণ আমাদের যখন আমরা খাতা দেখি রানিং নম্বর দিয়ে দিয়ে যেতে হয়, রানিং নম্বর আমরা খাতার ওপরে দিই। সুতরাং সেক্ষেত্রে খাতার ওপরেও একটু সামান্য জায়গা, আবার বেশি জায়গা ছাড়লে তোমার বারবার পাতা নিতে হবে, সেক্ষেত্রে তোমার সময়টা বেরিয়ে যাবে। আর একটা বিষয় বলা হয়নি, রচনার ক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চাই আমরা দেখি ভালো রচনা লিখেছে, কিন্তু একই প্যারাগ্রাফে টানা লিখে গেছে।
রচনার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্যারা চেঞ্জ করে, অর্থাৎ অনুচ্ছেদ বিভাজন করে লেখা। এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করব, রচনার ক্ষেত্রে বিশেষত যে বিষয় নির্বাচন, হ্যাঁ, বা ওইগুলো লেখার সময় আলাদা আলাদা পয়েন্ট কি কিছু ইউজ করতে পারে, যদি সেই রচনার প্রাসঙ্গিকতা অনুযায়ী যদি কোনো সেই পয়েন্ট দাবি করে? হ্যাঁ, অবশ্যই পয়েন্ট লিখলে সেটা অবশ্যই যিনি খাতা দেখছেন তার কাছে আরো মানে ইম্প্যাক্টটা ভালো তৈরি হয়। পয়েন্ট করতে পারলে সেটা বেশি কাম্য, না করতে পারলে স্যার যেটা বলেন অন্তত প্যারাগ্রাফ চেঞ্জ করে। এবং মার্জিনের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে ওই ছাত্রছাত্রীরা অনেক সময় মার্জিন দেয়, কিন্তু মার্জিনটা এত সরু মার্জিন দেয় যে সেখানে নম্বর দেওয়া যায় না, যে নাম্বারিং আমরা করি। তো সেখানে আমি যেটা বলবো যে সবার অধিকাংশ ছাত্রছাত্রীরাই ওটাই, ওই যে একটা স্টিলের বড় স্কেল হয় যেটা, ওটাই নিয়ে আসে পরীক্ষায়। তো ওই স্কেলের যদি মানে মোটামুটি অ্যাপ্রক্স ওই স্কেলের মাপে যদি জায়গাটা রাখা হয় তাহলে অন্তত ঠিক আছে। এবং মোটামুটি 1 ইঞ্চিরও একটু 1 ইঞ্চি স্কেল যেটা, স্কেল এখন আর নেওয়া যাবে না। হ্যাঁ, এখন আবার স্টিলের স্কেলটা নেওয়া যাবে, এখন transparent যে প্লাস্টিকের 1 ইঞ্চি স্কেল, মতো 1 গ্যাপ ইঞ্চি মতো রাখলে গ্যাপটা। মোটামুটি সুবিধা হয়। আচ্ছা, এখানে আরেকটু জিজ্ঞেস করব যে এই প্রতিবেদন রচনা এগুলো লেখার ক্ষেত্রে যখন এই পাঠটাতে মানে কতটা তাদের ভাষাগত মানে তাদের যে দক্ষতা সেটা দেখাবে, না মনের ভাবটা প্রকাশ করার জন্যে খুব নিজের মতো করে লিখবে, মানে একদম মুখস্থ বিদ্যার উপর জোর দেবে? কারণ এখানে তো অনেক সময় দেখেছি অনেকে খুব মুখস্থ করতে, সেটা দেখতে, না একবারে নিজের মনের কথাটা মনের ভাবটা তুলে ধরবে? ভাষা এবং বিষয় দুটোরই মেলবন্ধন, নির্মিতি অংশ। এই ভাষা এবং বিষয়, তুমি যে বিষয়ে প্রতিবেদন লিখছো নিঃসন্দেহে সেই বিষয়ের বক্তব্য থাকবে, এবং প্রতিবেদন লেখার যে ভাষাগত স্টাইল, তার একটা ইউনিক স্টাইল আছে। প্রতিবেদন লেখার, সংলাপ লেখার একটা ইউনিক স্টাইল আছে, সেই অর্থাৎ লেখনী শৈলী যেটা, সেই শৈলী সম্বন্ধে কিন্তু পরীক্ষার্থীকে অবহিত থাকতে হবে, সচেতন থাকতে হবে। একদম। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। আগামী দিনে যারা পরীক্ষায় বসতে চলেছে তাদের উদ্দেশ্যে আপনাদের যদি কোনো শুভেচ্ছা বার্তা থাকে এক এক করে। তোমরা এই অল্প কয়েকদিনের মধ্যে শরীরটাকে সুস্থ রাখো এবং মনকে এই বলে প্রস্তুত রাখো যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আশীর্বাদ রইল। একদম। এই কদিন আর নতুন করে যেটা আমার পড়া হয়নি ওটা পড়া হয়নি এরকম নতুন করে কিছু পড়ার প্রয়োজন নেই। এতদিন যা পড়েছো সেইগুলোই শুধু একটু চোখ বুলিয়ে যাও এবং সুস্থ থাকো। সুস্থ থাকাটা সবচেয়ে বেশি দরকার। বাইরের খাবার খেও না, তাহলে পরীক্ষার হলে ঠিক পরীক্ষা ভালো হবে। একদম তাই। পরীক্ষা স্পেশালে এইভাবেই আমাদের প্রস্তুতিও চলবে এবং এই প্রস্তুতি কোথাও গিয়ে তোমাদেরকেও সাহায্য করবে পরীক্ষায় সফলতা পেতে, সেই বিশ্বাস আমাদেরও রয়েছে। পরীক্ষা স্পেশাল সঙ্গে থাকুক, আর সবসময় সঙ্গে রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আগামী পর্বে আবারও ফিরবো অন্য বিষয় নিয়ে।